কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আপনার নাম কি? আমার নাম সরজিৎ বিশ্বাস, আমি 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না, বলে গেলে বুঝতে পারবে। আপনি নিজেও জানেন না? আমি নিজেও আপনি কি করতেন? আমি কৃষি কর্মাধ্যক্ষ, আমি পলিটিক্স করি, তৃণমূল রাজনীতি করি। কি পদে ছিলেন? আমি 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ। এর আগে আমি প্রধান ছিলাম 5 বছর। কালকে আপনাকে কবে ধরেছে আপনাকে? কালকে সন্ধ্যা রাত্রে নিয়ে আসছে। কোথা থেকে ধরেছে আপনাকে? বাড়ি থেকে 9টার সময়। কি জানেন না কি কারণে ধরেছে? না না এরকম ব্যাপার আছে সে না, কোনো এরকম কোনো কিছু নেই আমার আজ পর্যন্ত। না, আমি বরঞ্চ লোককে পয়সা দিই, মানে আমি যেটুকু আমার মানে আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি, কারণ আমার মোটামুটি আমি ধরেন এর আগে ব্যবসা করতাম, ব্যবসা ছেড়ে বেশি ভালো ব্যবসা করতাম আমি। তারপরে এসে আমি এখন রাজনীতিতে এসেছি, 5 বছর প্রধান ছিলাম। এর আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে। দর্শক দেখুন কী সব চলছে রাজ্য জুড়ে। কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা ইনি পঞ্চায়েত প্রধান, আমাদের আরামবাগের গোঘাটের কামারপুকুর যে এলাকা আছে ওখানের পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, তার কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হচ্ছে। আর যেটা শুনছিলেন, ইনি হচ্ছেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি, তার কর্মাধ্যক্ষ। তাকে ধরা হয়েছে। উনি বলছেন কী জন্য ধরা হয়েছে জানি না, আগে খুব ভালো ব্যবসা করতাম, তারপর পলিটিক্সে চলে এসেছি। ভালো ব্যবসা ছেড়ে পলিটিক্সে এসে এখানে জমে গেছেন। মানে এটা তো বড় ব্যবসা না, পলিটিক্যাল ব্যবসা তো এখন সব থেকে বড় ব্যবসা না, যে কোনো ব্যবসাকে হার বানিয়ে দেবে, রাতারাতি প্রচুর পয়সা। তো এখানে জমে গেছেন, তো বুঝতে পারছেন না কেন ধরা হয়েছে। আর একটা দেখাচ্ছিলাম, এটা একটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, এটা হাওড়ার আমতার কাশমলি বলে একটি জায়গা রয়েছে, সেখানের পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসব ভাঙচুর হয়েছে। তো চারিদিকে এইসব হচ্ছে। এটা হুগলি গোঘাট, এটা কৃষ্ণনগর দেখাচ্ছিলাম যেটা ইনি, আর এটা হচ্ছে আমতা, এরকম আরও অন্যত্র সব হচ্ছে। মানে এখন চারিদিকে আছে। এখানে হচ্ছে ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়া, পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর, টাকা নেওয়া। আচ্ছা, এটা যেটা দেখালাম কামারপুকুরে রাজদীপ দে, ইনিও সব তোলাবাজি কেস। ইনি যেটা বলছেন আমি কিছুই জানি না। ইনার কেসটা হচ্ছে এখানে সব মানে শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি, সব তোলাবাজি কেস। অভিযোগ হচ্ছে, আর ফটাফট শুভেন্দুর সরকার ধরে নিচ্ছে। উনি তো বলেইছেন না, এই তোলামূলি কালচার থাকবে না, যেখানেই অভিযোগ পাবো সব ব্যবস্থা হবে। এখন চারিদিকে ফটাফট ধরা হচ্ছে। এর আগে যা খুশি করে গেছেন, তোলাবাজি এইসব নিয়ে এর আগেও মানুষ অভিযোগ করতেন, কিন্তু গুরুত্ব ছিল না। কী করে গুরুত্ব থাকবে? যারা তুলছেন তারা তো পার্সেন্টেজ পাঠাচ্ছেন না, 25-75 একটা রেশিও ছিল না, বাজারে একটা চল ছিল কথা, তো তারা ওপর দিকে মানে পাঠাচ্ছিলেন কালীঘাটের দিকে। ফলে তো পুলিশে অভিযোগ করে কী হবে? পুলিশেরও আবার কিছু লোক তুলতেন, ছাড় দিতেন, পুলিশেরও তো কিছু নেতা হয়ে গেছিলেন না। আর ওপর থেকে ব্যাপার আছে বলে সেটা হতো আরও বেশি করে। তো এখন তো সরকার পাল্টে গেছে, শুভেন্দু সরকার পুরো কড়া বলে দিয়েছেন পরিষ্কার, নো তোলাবাজি। আর যারা তোলাবাজি করেছেন তাদেরই হিসেব হবে। তো এখন নতুন সরকার এসে তোলাবাজির বিরুদ্ধে কথা বলছে, মুখ্যমন্ত্রী নতুন, তিনিও কথা বলছেন। তো মানুষও সাহস পেয়ে গেছেন, তারা যেখানে টাকা পয়সা দিয়েছেন বাধ্য হয়েছেন না অনেকে দিতে, নাহলে তো হচ্ছিল না। সরকারি আবাস পাওয়া যাবে না, কাটমানি আগে দিতে হবে। টাকা কবে মানে অ্যালার্ট কবে হবে সেটা পরে। আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার নামে টাকা আসতে পারে, আপনি টাকা দিন, আগে টাকা নিয়ে না হতো। এই টাইপের চলেছে। আর দেখেছেন আপনারা কি করতেন একটা সময় পঞ্চায়েতের প্রধান বা মেম্বার, কি করতেন, আর কয়েক বছরে কি করে ফেলেছেন।
তো এগুলো তো পরিষ্কার হয়ে যায় না যে কীভাবে তোলাবাজি চলেছে। তো পুলিশ এখন কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ করা হয়েছে এবং ট্রিটমেন্টও দেখতে পাচ্ছি, কাউকে কোথাও কোমরে দড়ি বেঁধে, তো কাউকে হাত ধরে বা এইসব চলছে, সব গাড়িতে তুলে এখন আর কোনো খাতির যত্ন নেই। সব এরা যাদেরকে তোলা হচ্ছে সব এসি, এখন সব এসি ঘরে থাকা লোক, এসি ঘর, এসি গাড়ি, সব এই টাইপের। আর এখন দেখুন কি হাল, একেবারে ধরছে, তুলে নিয়ে চলে আসছে। গোটা রাজ্য জুড়ে এটাই এখন চেহারা, চারিদিকে তোলাবাজির ব্যাপার, আর সেটাকে শায়েস্তা করার যে বিষয় সেটা করছে নতুন সরকার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আর একটা গল্প শুনবেন, ভালো লাগছে দেখতে এগুলো। বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাসোল ব্লক, পাঁচরা জিপি, পাইগড়া গ্রাম, ওখানে এত অত্যাচার করা হয়েছিল 21-এর ভোটের পর থেকে, সব ঘরছাড়া করে দেওয়া হয়েছিল, ঘরছাড়া করে দেওয়া হয়েছিল। তারপর ঘরে ঢোকানোর সময় টাকা পয়সা নেওয়া, এইসব করা হয়েছিল। 24-এর পরেও এইসব করা হয়েছিল। এবার যেটা হচ্ছে, তারা তো ফিরছেনই ঢাকঢোল পিটিয়ে, এবং ফিরে যেখানে সব টাকা পয়সা দেওয়া হয়েছিল সেসব টাকা পয়সা তারা এখন ফেরত নিচ্ছেন এবং ফেরত দিতেও বাধ্য হচ্ছেন সব। দেখবেন গল্পটা, মানে কত কি দেখবেন, এটাই তো পরিবর্তন দর্শক, এই হচ্ছে পরিবর্তন। দেখুন আমি কতগুলো বক্তব্য আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে মানুষও সব কিছু মানে বুঝে নিচ্ছেন। 2021 সালে যে টাকাগুলো আপনার কাছে নেওয়া হয়েছিল সেগুলো কি আজকে ফেরত দেওয়া হয়েছে? হ্যাঁ, টাকাটা আজকে পেলাম, অনেক দিন পর, 5 বছর পর পেলাম মোটামুটি। আর আমাদের তখন একটু অসুবিধা হয়েছিল, ঘরটর ভাঙা টাঙা একটু করেছিল, যাই হোক, আর আমাদেরকে ধরতে পারিনি। আমরা দোকান বন্ধ, কয়েক জিনিস ছিল, তারপরে আস্তে আস্তে সব আবার দোকান খোলা হলো। দাদা, আপনারা আজকে কেন উপস্থিত হয়েছেন এখানে? আমরা এখানে এসেছি, আমার একটা বাড়ি সামনে ছিল, আমাকে বাড়ি বিক্রি করতে হয়েছে 2021-এ ভোট পরবর্তী হিংসার পরে, এবং সেটা বাধ্য করেছে মুসলমানদেরকে বিক্রি করতে। আমার কাকার জ্যাঠার বাড়ি তার পাশে আছে। এখানকার লাইট বাজারের দুই নেতা, আলেম শেখ, মামুন শেখ, এরা, এবং এই কালচারটা লাইট বাজারে ছিল না, এটা পাকুড়ির কালচার, পাকুড়ি থেকে আগত কালচার। তারা মোটামুটি আমাদের সঙ্গে, বিজেপির সঙ্গে সম্পর্কে থাকার জন্য এই সিয়ান হসপিটালের লোকজনের কাছে তারা কম বেশি 6,40,000 টাকার মতো, 6,40,000 টাকা, যার মধ্যে আমার 60,000 টাকা ছিল, আরও অনেকের ছিল। এনারা আছেন যারা এই টাকা জোর জবরদস্তি দিতে হবে, নাহলে দোকান খুলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, ছেলে বাড়িতে ঢুকতে পারবে না। আমি 1 বছর 3 মাস বাড়ি ছাড়া ছিলাম, বাইরে থেকে আমার বাড়ি বাধ্য হয়ে মুসলিমকে বিক্রি করতে হয়েছে, আমার কাকা জ্যাঠারা পাশে থাকা সত্ত্বেও। এই কালচার যে জিহাদি কালচার কাজল শেখের, সেই কাজল শেখের কালচার, কাজল শেখের পাঠানোর লোকজন এখানে লাইক বাজারে এসে এই কাজগুলো শুরু করেছিল। 2021 সালে আপনার কি হয়েছিল? 2021 সালে আমি বুথ সভাপতি করেছিলাম, বা ভারতীয় জনতা পার্টি করার জন্য আমাকে মারধর করা হয়েছিল। আমার বাবাকে মেরে 4টে পাঁজর হাড় ভাঙিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমাকে জরিমানা নিয়েছে, গ্রাম ছাড়া করেছিল, 50,000 টাকা ফেরত পেয়েছেন? হ্যাঁ, ফেরত পেয়েছি। আমার ছেলে একটু ওই 17-18 পেয়েছিল আগের বারে, ওই জন্য 30,000 টাকা নিয়েছিল, ওই বাপ্পাদা সব ফেরত নিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। সব টাকা ফেরত নেওয়া হচ্ছে, সব টাকা ফেরত নেওয়া হচ্ছে, ফেরত দিয়েও দিচ্ছেন টিএমসির লোকেরা। কীরকম ভয় পেয়েছেন? ফেরত নেওয়া উচিত তো। যে যেখানে এইভাবে টাকা নিয়েছেন, যে যেখানে টাকা মেরেছেন, টাকা সব বুঝে নিন আপনারা। গোটা রাজ্য জুড়ে যে যেখানে টাকা পয়সা দিতে বাধ্য হয়েছেন, টাকা বুঝে নিন। আর এই জব কার্ডের টাকা যেভাবে আত্মসাৎ করা হয়েছে, তারও কিন্তু হিসেবটা বুঝে নেওয়া দরকার আছে। ওই টাকা মানে নামটা করে দিয়ে সুপারভাইজার বা এইসবগুলোকে করে টাকা তুলে নেওয়া, প্রত্যেকের কাছে মানে সেই টাকা বুঝে নেওয়া উচিত, মানুষের হিসেবটা বুঝে নেওয়া উচিত। এখন কিন্তু হিসেব বুঝে নেওয়ার সময় এসছে, গরিবের টাকা নিয়ে নিজেরা আত্মসাৎ করা, হ্যাঁ। আর এত দুর্নীতি ইত্যাদি করা হলো, যে কারণে আবার সরকার তো সেই দুর্নীতি তো আবার চাপা দিতে চায়, তারা হিসেব দিল না কেন্দ্রের কাছে, কেন্দ্র ওই প্রকল্পের কাজ বন্ধ করে দিল। এখন মানুষ বঞ্চিত, কয়েক বছর ধরে কেন্দ্রের মানে ওই প্রকল্পের জব কার্ডের কাজ পাচ্ছেন না। তাহলে কিছু লোক আত্মসাৎ করলেন নেতা স্তরে, নানানভাবে পদে থাকা, সরকার সেটাকে মানে তাদেরকে আড়াল করতে দিল, অভিযোগ আসার পরেও আড়াল করলো, শাস্তি দিল না, টাকা তারা বুঝলো না,
কেন্দ্রকে হিসেব দিল না, আর তার জন্য কেন্দ্রীয় সরকার প্রকল্প আটকে দিল। এখন মানুষ বঞ্চিত, কাজও পাচ্ছেন না। ফলে এই সবের বিচার হওয়া উচিত। যতই তোলাবাজি, তোলামূল, আত্মসাৎ ইত্যাদি সবার কিন্তু মানে হিসেবটা বুঝে নেওয়া উচিত। আর নতুন সরকার যেভাবে কাজটা করছে, অবশ্যই একটা মানে আশ্বস্তের একটা জায়গা তৈরি হয়েছে যে না, এই সরকার পারবে এই তোলাবাজিকে বন্ধ করতে, আর যারা তোলাবাজি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আপনারা সব নেমে পড়ুন, যে যেখানে টাকা পয়সা পান টাকা সব বুঝে নিন, আদায় করে নিন। দর্শক বলবেন যা বলার, যা দেখছেন নতুন সরকারের আমলে। অবশ্যই মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।